সোনু নামে একজন মেকআপ আর্টিস্ট শহরের সবচেয়ে কুৎসিত মেয়েকে মেকআপ করে পরী বানিয়ে ফেলে। এখন এই পরীর রূপ দেখে তো শহরের সবচেয়ে বড় গুন্ডা জিন হয়ে সেই পরীর উপর ঝাঁপিয়ে পড়ে। মানে মেয়েটা সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই তাকে বিয়ে করে ফেলে। তো বিয়ের পর কামাসূত্রা স্টাইলে খুব বাসর টাসর করে ভোর হলে যখন সে পরীর আসল চেহারা দেখে, তখন তো সেই গুন্ডা রাগে ক্ষোভে ফেটে পড়ে সেই মেকআপ আর্টিস্টের উপরে। কারণ সোনুর করা মেকআপের কারণেই তো সে মা কালীকে পরী ভেবে বিয়ে করেছে। এখন তো সোনু এই গুন্ডার হাত থেকে বাঁচার অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে নিজেকে লুকোনোর জন্য মেকআপ করে নিজেকেই নিজে সোনু থেকে লায়লা বানিয়ে ফেলে। আর এদিকে গুন্ডা ভাই তো সোনুকে সুন্দরী লায়লা ভেবে তার প্রেমে হাবুডুবু খেতে থাকে আর তাকে বিয়ে করার জন্য কার্ডও ছাপিয়ে ফেলে। তো বন্ধুরা, সোনু কি পারবে রুস্তম গুন্ডার হাত থেকে নিজেকে মুক্ত করতে, নাকি তাকে সারাটা জীবন লায়লা হয়ে রুস্তম গুন্ডার মনোরঞ্জন করে যেতে হবে? যা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিও। তো সিনেমা শুরুতে আমরা সোনু নামে একজন পুচকে ছেলেকে দেখি, যার মা পেশায় একজন বিউটিশিয়ান। সে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে বউ সাজাতো, আর ছোট্ট সোনু সবসময় তার মায়ের সাথে গিয়ে চুপচাপ সেসব প্র্যাকটিস করত। সোনুর মায়ের খুব ইচ্ছে ছিল তার একটা মেয়ে থাকবে আর তাকেও সে একজন বিউটিশিয়ান বানাবে, কিন্তু সোনুর পিতা না থাকায় সেটা সম্ভব ছিল না। তাই সোনুর মা মাঝে মধ্যেই সোনুকে এমন ভাবে মেকআপ করে মেয়ে সাজাতো যা দেখে কেউ বুঝতেই পারতো না যে এটা একজন ছেলে। আর তাই তো ছবি তোলার সময় ফটোগ্রাফার সোনুর মাকে একদিন বলেই ফেলে, আপনার মেয়ে তো দেখতে খুবই সুন্দর, তা কি নাম ওর? জবাবে সোনুর মা বলে, লায়লা। যাই হোক, এরপর বেশ কিছু বছর কেটে যায় আর সোনুর মা তার ইচ্ছে পূরণের জন্য শহরের মধ্যে সোনুকে একটা বিউটি পার্লার খুলে দেয়, যা দেখে সোনু খুব খুশি হয়। তো সোনু নিজেও খুব ভালো একজন বিউটিশিয়ান হওয়ায় শহরের প্রতিটি মহিলার কাছে সোনু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে অন্যদিকে আমরা দেখি শহরের যত পুরুষ আছে সবাই কিন্তু সোনুর উপর ভীষণ খ্যাপা, আর তার কারণটা অবশ্য তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো একদিন সকল পুরুষরা মিলে পাগলা পানি খেতে খেতে সোনুর ব্যাপারে প্ল্যান করছিল। কেউ বলছিল সোনুকে মেরে ফেলবে, তো কেউ বলছিল ওর পার্লারে আগুন লাগিয়ে দেবে। তো এটা শুনে আবার কেউ বলছে, আরে এসব করে কোনো লাভ নাই, কারণ আগুন লাগলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সোনুকে ক্ষতিপূরণ দিয়ে দেবে। তখন একজন সিকিউরিটি গার্ড খুব দুঃখ করে বলে ওঠে, মাস শেষে যে টাকা বেতন পায় তার অর্ধেক নিয়ে আমার বউ তো ওই সোনুর পার্লারে গিয়ে খরচ করে আসে। যা শুনে আরেকজন বলে ওঠে, তুমি তো আছো শুধু টাকার শোকে, আর এদিকে আমি তো আমার বউয়ের হাতটাও ধরতে পারি না। হাত ধরলেই সে বলে ওঠে, তুমি কি পারো না সোনুর মতো ভালোবেসে আমার হাতটা ধরতে? তো এখানে এদের এসব কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি যে কেন তারা সোনুর পেছনে লেগে আছে। যাই হোক, তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, আমরা সোনুকে মেরে ফেসে না গিয়ে তার চেয়ে চলো খলিল ভাইয়ের হেল্প নেই। খলিল আসলে সেই এলাকার লোকাল গুন্ডা। তো শহরের পুরুষরা তখন খলিলকে ডেকে নিয়ে এসে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, এটা হলো কাজের অ্যাডভান্স, কাজ হয়ে গেলে আমরা আপনাকে আরো দেব, তবে শর্ত হলো এ ব্যাপারে কাকপক্ষীও যেন কিছু জানতে না পারে। জবাবে খলিল ভাই বলে, ডোন্ট ওয়ারি, আমি মরে যাব কিন্তু আমার কাস্টমারদের তথ্য আমি কাউকে দেব না। তো পরদিন সকাল হলে সোনুর পার্লারে দেখা যায় শহরের মহিলারা লাইন ধরে বসে রয়েছে, কারণ আজ তাদের শহরে পরিমালা নামে একজন মহিলার বেবি শাওয়ার অনুষ্ঠান আছে। তাই সবাই আজ নিজেদেরকে সুন্দরী দেখাবার প্রতিযোগিতা করতে সোনুর কাছে এসেছে। মহিলাদের কাছে সোনু একজন সুপারস্টার, কারণ তাদের বিশ্বাস সোনু তাদের একটু ছুঁয়ে দিলেই তারা কালী থেকে দুর্গা হয়ে উঠবে। তাছাড়া সোনু তার প্রতিটি কাস্টমারকে বড় বোনের মতোই শ্রদ্ধা করে, আর মহিলারা তাদের সকল প্রবলেমের সলিউশন খুঁজতে সোনুর কাছেই আসে। একদিন এক মহিলা এসে সোনুকে বলে, দিন দিন সে শুধু মোটা তাজা হচ্ছে, তাই তার হাজবেন্ড তাকে খুব খোটা দেয়। যা শুনে সোনু তাকে বলে, তাহলে আপনি আমাদের ফ্যাট টু ফিট প্রোগ্রামে জয়েন্ট হয়ে যান, দেখবেন কিছুদিনের মধ্যেই একদম জিরো ফিগার হয়ে গেছেন। মহিলাটি জবাবে বলে, আরে না না, ডায়েট শাইট করা আমার পক্ষে সম্ভব না। সোনু তখন বলে, আমার কাছে প্ল্যান বিও আছে, আপনি তো খুব ভালো রান্না করতে পারেন, তাই আজ থেকে সুস্বাদু সব খাবার রান্না করা শুরু করে দিন, আর আপনার হাজবেন্ডকে ইচ্ছা মতো খাওয়ান, দেখবেন মাত্র 2 মাসের মধ্যেই সে হাতির মতো মোটা হয়ে গেছে, আর তখন আপনার হাজবেন্ডের পাশে আপনাকে স্লিম বলে মনে হবে। যা শুনে মহিলাটিও বেশ খুশি হয়ে যায়। তো সব মহিলারা খুব সাজগোজ নিলেও জ্যোতি নামে একজন মহিলাকে আমরা দেখি যে এখানে এসেছে শুধু গ্রুপ লাগ করাতে।
সোনু তখন বলে, আরে বোন, শহরের সব মহিলারা যেখানে পার্টি সাজ দিচ্ছে, আপনি তখন কেন শুধু ভ্রু প্লাক করাবেন? জবাবে জ্যোতি বলে, আমার হাজবেন্ডের তেলের ব্যবসাটা ভালো যাচ্ছে না, হাতে তেমন টাকা পয়সাও নাই, তাই আমি শুধু গ্রুপ লাগি করাবো। যা শুনে সোনু বলে, আপনার হাজবেন্ডের ব্যবসা ফ্লপ যাচ্ছে, তাই বলে কি আপনি বিউটিতে কম্প্রোমাইজ করবেন? সোনু তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে জ্যোতিকে হাইড্রোফেশিয়াল করিয়ে দিতে, আর সাথে সে জ্যোতিকে আরো বলে, আমি কোনো মডেলের চেয়ে কম নই, তাই আপনি আপনার হাজবেন্ডকে বলবেন তেলের বোতলে আমার ছবি সহ লেবেল লাগাতে, আর সেখানে লিখতে বলবেন যারা যারা এই তেলটা খাবে তারা সবাই সুন্দরী হয়ে উঠবে। সোনুর প্ল্যান শুনে জ্যোতি উত্তরে বলে, আরে এইসব মার্কেটিং করতে হলে তো আমাদের কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। যা শুনে সোনু তখনই জ্যোতির অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। যা দেখে জ্যোতি অবাক হলে সোনু বলে, আরে বোন, টেনশন নেবেন না, যখন ব্যবসা ভালো হয়ে যাবে তখন টাকাটা ফেরত দিয়ে দিবেন। তো এখানে আমরা বুঝলাম সোনু আসলে আমার মতোই উদার মনের মানুষ, তাই তো সকল মহিলারা সোনুকে তাদের হাজবেন্ডের থেকেও বেশি ভালোবাসে। যাই হোক, এরপর একদিন দেখা যায় প্রতিদিনের মতোই শহরের মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে সোনুর থেকে রূপচর্চা করাবে বলে, কিন্তু তখন সেখানে একজন গুন্ডি টাইপ মহিলা লাইন ভেঙে সামনে গিয়ে এসে বলে, আমি হলাম এই এলাকার হাউন আঙ্কেলের বউ, তাই চুপচাপ আমার কাজটা ফ্রি ফ্রি আগে করিয়ে দাও, আর চিপা চাপায় যত চুল বাল আছে সব কেটে ছেটে ক্লিন করে দাও, যাতে রাত হলে তোমাদের হাউন আঙ্কেল আমাকে দেখে ঝাঁপিয়ে পড়ে। তো সোনুর অ্যাসিস্ট্যান্ট তখন ভেতরে এসে সোনুকে সবকিছু খুলে বললে সোনু বলে, লাগাও ফোন কমলা দিদিকে। আর ফোন পেয়ে কমলা দিদি চলে আসে সোনুর পার্লারে। আসলে এই কমলাই হচ্ছে হাউন আঙ্কেলের আসল বউ, আর যে মহিলা একটু আগে পার্লারে এসে চোটপাট দেখাচ্ছিল সে আসলে পরিমণি, যে হাউন আঙ্কেলের রাতের রানী। তো এবার তো কমলা দিদি সেই রাতের রানীকে ধরে খুব মারপিট করে, আর এই খবরটা জানতে পেরে হাউন আঙ্কেল সেখানে চলে আসে ঝামেলা মেটাতে। আর তখন হাউন আঙ্কেল তার আম আর ছালা দুটাই হারায়, মানে বউ আর পরিমণি দুজনেই তাকে ছেড়ে চলে যায়। তবে যাবার আগে কমলা দিদি সোনুকে ধন্যবাদ দিয়ে বলে, ভাই, আজ তোমার কারণে এত বড় একটা সত্য উন্মোচন হলো, আর তোমার কারণেই এরকম একটা খারাপ লোকের হাত থেকে আমি নিস্তার পেলাম। ব্যাস, এবার তো হাউন আঙ্কেল বুঝে যায় পেজগিটা তাহলে সোনুই লাগিয়েছে, তাই সে খেপে গিয়ে তেড়ে আসে সোনুকে মারতে। কিন্তু ঠিক তখনই সোনুর পার্লারে আসা মহিলারা তাদের ফোনে ভিডিও অন করে ঢাল হয়ে দাঁড়ায় সোনুর সামনে, আর হাউন আঙ্কেলকে বলে, সাহস থাকে তো সোনুকে মেরে দেখা। পুলিশরা বুঝে যায় এখানে সোনুর গায়ে হাত তুললে তারা কেস খেয়ে যাবে, তাই সোনুকে দেখে নেয়ার হুমকি দিয়ে হাউন আঙ্কেল তখন চেপে যায়। তো এরপর সিন কাট হলে আমরা খ্যাদি নামে একজনকে দেখতে পাই, যিনি 1300 ভুইতাসনের নায়ক চিরঞ্জীবীর ডাইহার্ট ফ্যান। তো খ্যাতি তার ছেলে রুস্তমের জন্য বহু বছর ধরে পাত্রী খুঁজছে, কিন্তু কোনো মেয়েকেই তার পছন্দ হয় না। এই ব্যাপারটা নিয়ে ঘটকও খুব পেরেশান। সে তখন খ্যাতিকে বলে, স্যার, আমি আপনাকে কালো, ফর্সা, মোটা, পাতলা, খাটো, লম্বা সব রকমেরই মেয়ে দেখিয়েছি, কিন্তু কাউকেই আপনার পছন্দ হয় না। আসলে আপনি কেমন মেয়ে চাচ্ছেন? তখন খ্যাদি জবাবে বলে, দেখো, আমি হলাম চিরঞ্জীবীর পাগলা ফ্যান, তাই আমি চাই আমার পুত্রবধূ হবে চিরঞ্জীবীর সিনেমার নায়িকাদের মতো সুন্দরী। খ্যাদির কথা শুনে ঘটক তখন বলে, স্যার, যেভাবে আপনি মেয়ে বাঁচতেছেন তাতে তো আমি ভয় পাচ্ছি, না জানি আপনি বেশি বাঁচতে বাঁচতে গুয়ে হাত দিয়ে ফেলেন। তো এরপর সিন চলে আসে রুস্তমের কাছে, আর এই রুস্তমই হলো এই শহরের সবচেয়ে বড় গুন্ডা। রুস্তমকে দেখা যায় সে সতী নামে এক লোকের বাজার দখল করতে এসেছে, কারণ এই লোক তার বাবার সম্পর্কে শহরের বিভিন্ন জায়গায় গুটিবাজি করে বেড়াইছে। রুস্তম তাই লোকটিকে বলে, আমার বাবা হলো চিরঞ্জীবের ফ্যান, আর আমি হলাম আমার বাবার ফ্যান। তুই আমার বাবা সম্পর্কে শহরের বিভিন্ন লোকদের কাছে গুটিবাজি করছস, তাই আজ থেকে তুই ছাগলের খামারে ছাগল হয়ে থাকবি। এই বলে সে যখন চলে যেতে নেয়, তখন একজন লোক এসে রুস্তমকে জানায়, আজও তোমার বিয়ের জন্য কোনো পাত্রী খুঁজে পাওয়া যায়নি। যা শুনে রুস্তম প্রচুর ক্ষেপে যায়। তো সিন এবার চলে আসে পুলিশের এসআই হাউন আঙ্কেলের কাছে, যে একটা বারে বসে পাগলা পানি খাচ্ছিল। তখন এসআইয়ের কাছে খলিল ভাই এসে বলে, স্যার, আমি আপনার কষ্টটা বুঝি, ওই সোনুর কারণে আপনার আমছালা সবই গেল, তাই আপনি যদি চান তাহলে সোনুর লাশ আমি আপনার কাছে নিয়ে আসতে পারি।
জবাবে এসআই তখন বলে, একজন মেকআপ আর্টিস্টের জন্য তার হাতের আঙ্গুলগুলো হলো সব থেকে বেশি দামি, তাই আমি চাই তুই ওর আঙ্গুলগুলো এনে আমাকে দিবি। এই বলে সে খলিল ভাইকে এই কাজটা করার জন্য কিছু টাকাও দেয়। আর খলিল ভাই তার কাজে চলে গেলে দেখা যায় সোনু তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল, আর তখন খলিল এসে সোনুকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে নেয়, কিন্তু সোনু তার বাইকটা সামলে নেয়। আর তখন তার চোখ গিয়ে পড়ে জেনি নামে একটি সুন্দরী মেয়ের উপরে, যাকে দেখে সোনু একদম ফিদা হয়ে যায়। কিন্তু সোনু আর জেনির মাঝখানে তখন খলিল ভাই এসে যায় গুন্ডাগিরি করতে, তাই বাধ্য হয়ে সোনু তখন খলিল ভাইকে পিটিয়ে বাইকতে পাঠা দেয়। এদিকে সোনুকে মারামারি করতে দেখে তো জেনি মনে করে সোনু একজন ব্যাড বয়, তাই সে সোনুকে পাত্তা না দিয়ে চলে যায়। তবে সোনু এরই মধ্যে জেনির সম্পর্কে সব তথ্য খুঁজে বের করে ফেলেছে, আর তাই পরদিন সে জেনির জিমে চলে যায়। আর সেখানে সে জেনিকে মোকাবেলা করতে দেখে পুরাই টাসকি খেয়ে যায়। সোনু তখন জেনিকে বলে সেই জিমে ভর্তি হতে চায়। জেনি তখন সোনুকে মানা করে দিয়ে বলে সম্ভব না, কারণ এটা লেডিস জিম। সোনু তখন জিমে এক্সারসাইজ করা মহিলাদের বলে, বোনেরা তোমরা কি চাও আমি এই জিমে এক্সারসাইজ করি? যা শুনে জিমের সকল মহিলারা সোনুকে সাপোর্ট করতে থাকে। আর জিমের মালিক এসে জেনিকে বলে, সোনুকে আমরা পুরুষ বলে মনেই করি না, তাকে আমরা আমাদের বোনের মতোই মনে করি, তাই জিমটা লেডিস হলেও সোনু এখানে এক্সারসাইজ করতে পারবে। আর মালিক মহিলাটি তখন জেনিকেই দায়িত্ব দেয় সোনুকে ট্রেন করার। তো এতে জেনি মনে মনে খুব রাগ করে, আর তাই সে প্রথম দিনেই সোনুকে সব হেভি এক্সারসাইজ গুলো করায়, আর বলে আগামীকাল সে যেন এসে তার সাথে গ্রাউন্ডে দেখা করে। তো পরদিন সকাল হলে সোনু গ্রাউন্ডে চলে আসলে জেনি তাকে বলে, তুমি 5 মিনিট লেট করে এসেছো, তাই শাস্তি হিসেবে এখন তোমাকে এই পুরো গ্রাউন্ডে 5 বার চক্কর দিতে হবে। যা শুনে সোনু একটু ঘাবড়ে গেলে জেনি তাকে নিয়ে মজা করে বলে, কি ভয় পেয়ে গেলে নাকি? আমি জানতাম তুমি পারবে না, কারণ তোমার মতো হাফ লেডিসকে দিয়ে এসব জিম টিম কিচ্ছু হবে না। যা শুনে তো সোনু প্রচুর ক্ষেপে যায়, আর তাই সে জেনিকে তার কাঁধে তুলে নিয়ে পুরো গ্রাউন্ডে 5 বার চক্কর লাগায়। আর সোনুর মধ্যে আমার মতো শক্তি দেখে তো জেনি পুরাই ফিদা হয়ে যায়। আর তারপর থেকে সোনু আর জেনি হুক্কা হুয়া করে বেড়ায়। আর সে জেনিকে সাথে নিয়ে আসে তার এক চাচার সাথে দেখা করাতে। চাচাকে দেখে তো জেনি বেশ অবাক হয়, সে সালাম দিবে নাকি প্রণাম কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ সোনু তো হিন্দু, কিন্তু চাচা কিভাবে মুসলিম হলো? ব্যাপারটা সোনু বুঝতে পেরে জেনিকে বলে, ছোটবেলায় বাবাকে হারানোর পর এই চাচাই আমাকে পিতার স্নেহে বড় করেছে আমার জীবনে, তাই এই চাচার অবদান অনেক বেশি। তো সোনু এদিকে চাচার ব্যাপারে জেনিকে বলছিল, আর অন্যদিকে সেই যে হাউন আঙ্কেল, সে আজ খুবই রেগে ফায়ার হয়ে হুদাই একজন হাজুতিকে ধরে ইচ্ছা মতো পেটাচ্ছে, কারণ আজ তার বউ ফাইনালি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তাই সে প্রতিশোধ নেবার জন্য চলে আসে সোনুকে সাইজ করতে। এখানে এসে সে সোনুর সাথে জেনিকে দেখে বলে, আমার ঘরে আগুন লাগিয়ে তুই এত সুন্দর একটা মেয়ে নিয়ে মাস্তি করে বেড়াচ্ছিস, তোর এই সুন্দরী প্রেমিকাকে আজ রাতে আমার বিছানায় পাঠিয়ে দে, যাতে আমি আমার সব রাগ ওর উপর ছেড়ে নিজেকে শান্ত করতে পারি। যা শুনে সোনু তখন হাউন আঙ্কেলের টুনটুনিতে টোকা দিতে নিলে চাচা তখন এসে সামনে দাঁড়ায় ঝগড়া থামাতে। তখন এসআই চাচাকে বলে, ওই তুই কে রে, সর এখান থেকে। এই বলে সে চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে বাজারের সকল লোক একত্রিত হয়ে হাউন আঙ্কেলকে ঠুকে দেয়, আর সে মার খেয়ে সোজা ঢাকা মেডিকেলে ভর্তি হয়। তো এরপর একদিন দেখা যায় সেই যে জ্যোতি নামের মহিলা যাকে সোনু 2 লক্ষ টাকা দিয়েছিল, সে আসে তার স্বামীকে নিয়ে সোনুকে কৃতজ্ঞতা জানাতে, কারণ সোনুর ফটো দিয়ে তেলের বিজ্ঞাপন করায় তাদের তেলের ব্যবসা এখন তেলতেলা হয়ে গেছে। কারণ শহরের সকল মহিলারা এখন শুধু সোনু ব্র্যান্ডেরই তেল কিনছে। মুহূর্তে এই খবরটা পৌঁছে যায় রুস্তমের কাছে। রুস্তমের কাছে খলিল এসে তাকে জানায়, সকল মহিলাদের মনে সোনু রাজ করে বেড়াচ্ছে, তাই যদি কেউ তোমার বিয়েটা করিয়ে দিতে পারে তবে সেটা সোনুই পারবে। সব কথা শুনে রুস্তমেরও মনে হয় সোনুই পারবে তার বিয়েটা করাতে, তাই সে তার লোকদের বলে দেয়, তোমরা গিয়ে সোনুর পার্লার থেকে সব মেয়েদেরকে তুলে নিয়ে আসো, হয়তো সেসব মেয়েদের মধ্যে কাউকে আমার বাবা পছন্দ করবে। তো অন্যদিকে সোনুকে দেখা যায় তার পার্লারে এক মা তার মেয়েকে নিয়ে এসেছে মেকআপ করাতে। মা তখন সোনুকে বলে, আমার মেয়েটা এত কালো দেখে কেউ তাকে বিয়ে করতে চায় না, তাই আমি চাই তুমি আমার মেয়েকে মেকআপ করে সুন্দরী বানিয়ে দাও, বিনিময়ে যত টাকা লাগে আমি তোমায় দেব। সোনু তো মেয়েটার গায়ের রং দেখে বলে, একে যতই মেকআপ করানো হোক কোনো লাভ হবে না। মহিলাটি তখন সোনুকে অনেক রিকোয়েস্ট করে, আর একটা সময় সোনু আর মহিলাটির অনুরোধ ফেলতে পারে না,
তাই সে তখন মেয়েটিকে সুন্দরী করার এক্সপেরিমেন্ট করতে শুরু করে। আর তারপর অনেক ফর্মুলা অ্যাপ্লাই করে সোনু যখন বেরিয়ে আসে তার মেকআপ রুম থেকে, তখন সে দেখে রুস্তমের গুন্ডারা তার পার্লারে সকল সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, যা দেখে সোনু তো ভীষণ ক্ষেপে গিয়ে গুন্ডাদের মেরে রাস্তায় ফেলে রাখে। তখন একজন গুন্ডা লুকিয়ে থেকে রুস্তমকে ফোন করে বলে, বস, সোনু আমাদেরকে পিটিয়ে পাগল বানায় ফেলছে, তাই আমাদেরকে উদ্ধার করতে আপনি জলদি চলে আসেন। রুস্তম তখন সবকিছু শুনে দ্রুত চলে আসে সোনুকে পেটাতে, কিন্তু সে যখনই পার্লারে ঢুকতে নেবে তখনই তার ধাক্কা লাগে সেই সুন্দরীর সাথে, যাকে একটু আগে ঘষা মাজা করে সোনু কালি থেকে দুর্গা বানিয়ে ফেলেছে। এখন এই সুন্দরীকে দেখে তো রুস্তম দিশেহারা, সোনুকে সে আর কি পেটাবে, উল্টো সোনুকে সে থ্যাঙ্কস জানিয়ে দ্রুত চলে আসে তার বাবার কাছে খবরটা জানাতে। এদিকে সুন্দরীকে দেখা যায় তাকে দেখতে আজ পাত্রপক্ষ এসেছে, কিন্তু সুন্দরীকে বাস্তবে এত সুন্দর দেখে আর ফটোতে এত কালো দেখে ঘটকও খুব কনফিউজড হয়ে যায়। আর তখনই সেখানে রুস্তম তার বাবাকে নিয়ে আসলে রুস্তমের বাবা খ্যাদি তখন সুন্দরীকে দেখে রাজি হয়ে যায় তার ছেলের সাথে বিয়ে দিতে। তো আর দেরি কিসের, সেদিনই রুস্তম বেশ ধুমধাম করে সুন্দরীকে বিয়ে করে, আর বিয়েতে সোনু চলে আসে একটু পর পর তার মেকআপটা ঠিক করে দিতে। তো বিয়ে তো হয়ে গেল, এবার বাসরের পালা। রুস্তম তো বেশ এক্সাইটেড, আর সে সব রকম পজিশনে বাসর করবে বলে। আর এদিকে তো সুন্দরীর মরার দশা, কারণ যদি রুস্তম বুঝে যায় সুন্দরী আসলে বান্দরী, তাহলে যে কি হবে এই ভেবে তো সে দিশেহারা। তাই সে রুস্তমকে বলে বাতি নিভিয়ে বাসর করতে, নইলে তার লজ্জা লাগবে। রুস্তমও করে তাই। রাতভর সে সুন্দরীর সাথে খুব বাসর টাসর করে সকালবেলা শান্তিতে ঘুমিয়ে থাকে। আর এদিকে ভোর হলে সুন্দরী যখন গোসল করে তখন তার সব মেকআপ ধুয়ে যায়, আর সুন্দরী যখন গোসল শেষ করে তার শ্বশুরকে চা দিতে যায়। সুন্দরীর আসল রূপ দেখে তো খ্যাদির তখন সেই ঘটকের কথা মনে পড়ে যায়, যে তাকে বলেছিল বাঁচতে বাঁচতে না জানি আপনি কখন গুয়ে হাত দিয়ে ফেলেন, আর পরিশেষে হলো তাই। সুন্দরীর এমন অকল্পনীয় রূপ দেখে শ্বশুর এতটাই চমকে যায় যে তার একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। আর রুস্তমও যখন দেখে সুন্দরীর আসল চেহারা তখন সে রাগে ক্ষোভে এসে সোনুর পার্লার ভাঙতে শুরু করে, কারণ এই সোনুর করা মেকআপের কারণেই তো তাকে এত বড় একটা ধোঁকা খেতে হলো, আর তার বাপটাকেও শোকে প্যারালাইজড হতে হলো। ওদিকে জেনির সাথে ফুর্তি টুর্তি করে এসে যখন সোনু দেখে তার পার্লারের এই অবস্থা, তখন তো সে খুবই কষ্ট পায়, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে তার মায়ের গড়া পার্লারটা এভাবে একদিন শেষ হয়ে যাবে। তাই সোনু চায় রুস্তমের মোকাবেলা করতে, কিন্তু জেনি এসে তাকে বাধা দেয়, কারণ জেনি বুঝতে পারছিল শহরের সকল পুরুষরাও এসে রুস্তমের গুন্ডাদের সাথে মিলেছে, আজ তারা চাচ্ছে সোনুকে হত্যা করতে। তাই সে তখন সোনুকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর দিন নিউজে সোনু দেখতে পায় যে তার ছবি লাগানো সেই তেল খেয়ে শহরের সকল লোক অসুস্থ হয়ে যায়, এমনকি তাদের এলাকার এমপি কেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়, কারণ সেই তেলে বিষাক্ত কিছু মেশানো ছিল। আর এই সুযোগে তো সেই হাউন আঙ্কেলও একটা সুযোগ পেয়ে যায় সোনুর উপর প্রতিশোধ নেবার। তাই সে মিডিয়ার সামনে এসে বলে খুব শীঘ্রই সে সোনুকে গ্রেফতার করবে আর তাকে উচিত শিক্ষা দেয়া হবে। এখন তো সোনু পুরা বাটে পড়ে যায়, কিন্তু তবু সে চায় আসল সত্যটা বের করে নিয়ে আসতে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কিন্তু আপনি বাহিরে যাবেন কি করে, পুলিশ আর গুন্ডা সবাই আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আপনাকে খুঁজে পেলে ওরা আপনাকে পাড়ায় মাইরা ফেলবে। সোনু তখন বলে আরে আমার মেকআপটা কবে কাজে আসবে, ছোটবেলায় আমার মা আমাকে মেকআপ করে সোনু থেকে লাইলা বানাতো, তাই আমিও এখন থেকে লাইলা হয়েই সবার মোকাবেলা করব। তো যে ভাবা সেই কাজ। সোনু নিজের উপর এমন ভাবে মেকআপ করে যে তাকে দেখে কোনোভাবে বোঝাই যাচ্ছিল না যে সে একজন মেয়ে। আর এদিকে রুস্তম জানতে পারে সোনু তো এলাকা ছেড়ে পালাইছে, কিন্তু সোনু সে পার্লারটা লাইলা নামে একজন মহিলা কিনে নিয়েছে। সোনু চায় না এই শহরে আর কোনো পার্লার থাকুক, তাই সে তার দলবল নিয়ে চলে আসে এই পার্লারটাও ভেঙে ফেলতে। কিন্তু এখানে এসে সে যখন লাইলাকে দেখে তখন তো সে আবারও মজনু হয়ে যায়। আর লাইলাও সুরসুরি দেবার জন্য রুস্তমকে বলে আপনার মতে এমন সুদর্শন পুরুষ আমি এর আগে কখনো দেখি নাই, আপনি আসুন না আমার পার্লারটা উদ্বোধন করে দিয়ে যান আর আমার প্রথম কাস্টমার হয়ে যান। লাইলার কথা শুনে তো রুস্তম লবণের মতো গলে যায়, আর সে লাইলার পার্লার উদ্বোধন করে দিয়ে বাড়ি ফিরে যায়।
তো বাড়ি ফিরে এসে রুস্তম তার বাবাকে বলে, বাবা, আমি খুব সুন্দরী একজন মেয়ের প্রেমে পড়েছি আর তাকে বিয়ে করতে চাই। যা শুনে রুস্তমের মা তো একটা চাকু নিয়ে রুস্তমকে মারতে নেয় আর বলে, এক বিয়ে করাতে তোর বাবার এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, এখন আরেকটা বিয়ে করে কি তুই তোর বাবাকে মেরে ফেলতে চাস? রুস্তম তখন তার মায়ের হামলা থেকে বাঁচতে তার রুমে এসে লুকিয়ে থাকে। আর তখন সুন্দরী রুস্তমকে ভয় পেতে দেখে সে বাহিরে এসে তার শাশুড়িকে বলে, মা, যদি তিনি কাউকে ভালোবেসে বিয়ে করে সুখী হতে পারে তাহলে তাকে বাধা দিয়েন না, কারণ আমিও চাই সে সুখী হোক। সুন্দরীর এমন উদারতা দেখে রুস্তমেরও তখন সুন্দরীর প্রতি সফটনেস কাজ করে। যাই হোক, এবার সিন কাট হলে আমরা দেখতে পাই শহরের সকল মহিলারা সোনুকে হারিয়ে শোকে পড়েছে। মেকআপ ছাড়া তাদের সবার চেহারা দিন দিন ভূতের মতো হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই তাদের সবার ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, যদি আপনারা সোনুর সাথে দেখা করতে চান তাহলে রাতের বেলা চলে আসুন এই ঠিকানায়। তো রাত হলে সকল মহিলারা সেই ঠিকানায় চলে আসলে তারা দেখে লাইলা তাদেরকে ডেকে পাঠিয়েছে। মহিলারা লাইলাকে দেখে বিদ্রোহ করে বসে, কারণ তারা কেউই চায় না সোনু ছাড়া অন্য কারো হাতে তাদের রূপচর্চার দায়িত্বটা তুলে দিতে। তখন লাইলা তার চুল খুলে ফেললে সবাই দেখে, আরে এটা তো সোনু। মহিলারা তখন সোনুকে দেখতে পেয়ে খুশি হয় ঠিকই, কিন্তু তারা সোনুকে বলে, তুমি কেন এত রিস্ক নিয়ে পার্লার চালাবে? তখন সোনু সকল মহিলাদেরকে বলে, বাবা মারা যাবার পরে আমরা খুবই বিপদে ছিলাম, এমনকি বাসা ভাড়া দিতে না পারার জন্য বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দেয়। তখন আব্দুল চাচা আমাদের খুব সহযোগিতা করে, তিনি আমাদের দেখভাল করত। আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমার জন্য একটা পার্লার করার, যাতে তিনি মারা গেলে কখনো আমায় রাস্তায় নামতে না হয়। মা আমার জন্য এই পার্লারটা খুলে, আর একদিন মা আমাকে বলে তাকে সাজিয়ে দিতে। আমিও আমার মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, কিন্তু একটু পর আমি লক্ষ্য করলাম মা আর নড়াচড়া করছে না, সে ওই চেয়ারে বসেই মারা গেছে। তাই ওই পার্লারে গেলে আমার মনে হয় মা আমার সাথেই আছে, তাই আমি কিছুতেই আমার মায়ের শেষ স্মৃতি হারাতে দেব না। তো মহিলাদের সাথে মিটিং শেষ করে সোনু যখন বাড়িতে যাচ্ছিল, তখন রাস্তায় পুলিশ তাদের গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করে। লাইলা তখন লাইসেন্স দিতে গিয়ে দেখে, আরে এটা তো সোনুর লাইসেন্স, কিন্তু আমি তো এখন আছি লাইলার গেটআপে। তাই সে তখন লাইসেন্সের বদলে কিছু টাকা দিয়ে মামলা রফা দফা করতে চায়, কিন্তু পুলিশটা ঘুষখোর না হওয়ায় সে এসে তার সিনিয়রকে ব্যাপারটা জানায়। আর তার সিনিয়র অন্য কেউ নয়, সেই হাউন আঙ্কেল। তো লাইলাকে দেখে হাউন আঙ্কেলের ছোট্ট টুনটুনি দাঁড়িয়ে যায়, তাই সে তখন লাইলাকে নিয়ে নলভল করতে তার গাড়িতে তুলে নেয়। এদিকে সোনুর অ্যাসিস্ট্যান্ট বিপদ বুঝতে পেরে লাইলাকে উদ্ধার করতে সেই রুস্তম পালোয়ানকে ফোন দেয়। রুস্তম এসে দেখে লাইলা নিজের ইজ্জত বাঁচাতে গাড়ি থেকে নেমে গেছে। লাইলাকে এমন অবস্থায় দেখে রুস্তম হিরোর মতো তাকে সামলে নিয়ে হাউন আঙ্কেলের সাথে ঝগড়া করতে থাকে। আর সে লাইলাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে যাবার সময় বলে, আগামীকাল আমার বার্থডে, তাই তুমি অবশ্যই আসবে। তো পরদিন লাইলা রুস্তমের বার্থডেতে আসলে রুস্তম লাইলার সাথে তার মায়ের পরিচয় করিয়ে দিলে। মা তখন লাইলার গালে হাত দিয়ে চেক করে দেখে এটা আসল নাকি নকল। তো লাইলার এটা মেকআপ না বুঝতে পেরে তো সবাই খুব আনন্দ ফুর্তি করতে থাকে লাইলাকে নিয়ে। আর বেচারা সুন্দরী দূরে দাঁড়িয়ে থেকে সকল কষ্ট নিজের মনের মধ্যে সহ্য করতে থাকে। আর তখনই সুন্দরীর সব কষ্ট মুছে দিতে সেখানে রুস্তমের অপোজিশন পার্টি চলে আসে, মানে সেই লোকটা যাকে রুস্তম তার ছাগলের খামারে বন্দি করে রেখেছিল। সে আজ তার দলবল নিয়ে এসেছে রুস্তমের উপর প্রতিশোধ নিতে। আর তিনি আগেই রুস্তমের সব লোকদেরকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে মাঠ খালি করে ফেলেছে। আর তারপর তারা রুস্তমকে একটা গাছের সাথে বেঁধে ফেলে লাইলাকে নলভালো করতে থাকে। তখন একজন সন্ত্রাস লাইলার বুকে হাত দিলে সে লাইলার বুকে লাগানো কমলাগুলো দেখতে পায়। সে এই কথাটা সবাইকে বলতেই নেবে, কিন্তু তখনই লাইলা ওরফে সোনু তাদের সবাইকে ধরে বেদম পেটাতে থাকে। আর মারামারির এক পর্যায়ে সেই ছাগলটা লাইলার দিকে একটা চাক্কু ঢিল মারে, কিন্তু তখনই সেখানে রুস্তম এসে সেই চাক্কুটা তার হাত দিয়ে ধরে ফেলে। এতে রুস্তমের হাতের রক্ত তখন ছিটকে গিয়ে লাইলার সিঁদুর হয়ে যায়। এটা দেখে তো রুস্তমের মধ্যে লাইলার স্বামী স্বামী ফিল হতে থাকে। যাই হোক, সব গন্ডগোল শেষ হলে রাতে জেনি সোনুকে বলে, রুস্তম কিন্তু তোমাকে তার মন থেকেই ভালোবাসে, আর আমার তো মনে হয় তুমি আর কিছুদিন এভাবে লাইলা সেজে রুস্তমের সাথে প্রেমের অভিনয় করলে তুমি নিজেও রুস্তমের প্রেমে পড়ে যাবে। লাইলা তখন তার আসল কণ্ঠ মানে সোনুর কণ্ঠেই জেনির সাথে এসব ব্যাপারে কথা বলছিল। এদের এসব কথা পাশে দাঁড়িয়ে খলিল ভাই আবার সবকিছু শুনে ফেলে। সে চিল্লাফাল্লা করে রুস্তমকে সেখানে ডেকে নিয়ে আসে, কিন্তু রুস্তমকে সে কিছু বলবার আগেই লাইলা খলিল ভাইকে উল্টো ফাঁসিয়ে দেবার জন্য রুস্তমকে বলে,
জানো, এই খলিল ভাই আমাকে বলেছে তোমার নাকি পুরুষত্ব নাই, তাই সে আমাকে প্রস্তাব দিয়েছে তার 4 নাম্বার বিবি হতে। খলিল তখন রুস্তমকে বলে, আরে ও মিথ্যা কথা বলছে, আসলে ও তো লাইলাই না, সে হলো মজনু। আমি নিজেই ওর আসল কণ্ঠ শুনেছি, যা একদম পুরুষদের কণ্ঠ। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই ওকে চেক করে দেখো। যা শুনে রুস্তম তখন চলে আসে লাইলাকে চেক করতে, আর লাইলা তখন আর অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে রুস্তমকে কিস করে বসে। এতে রুস্তম বিশ্বাস করে এটা আসলেই লাইলা, মজনু নয়। তাই সে তখন উল্টো খলিলকেই ধরে শাসাতে থাকে যে যদি আর কোনোদিন তোকে লাইলার আশেপাশে দেখি একদম জবাই করে ফেলবো। তো পরদিন সকাল হলে লাইলা চলে আসে সেই পুলিশ হাউন আঙ্কেলের অফিসে, কারণ সে চাচ্ছে তার উপর লেগে থাকা সেই তেলের কেলেঙ্কারি থেকে নিজেকে মুক্ত করতে। তাই সে এখানে এসে এসআইকে বলে, আসলে আমি মনে মনে আপনাকে খুবই পছন্দ করি, কিন্তু সেদিন রুস্তমের ভয়ে আমি আপনাকে কিসব উল্টাপাল্টা বলেছি। তবে আমার খুব ভয় হয়, কারণ আমি পার্লারের কিছু মহিলাদেরকে বলতে শুনেছি আপনি নাকি সোনুকে সেই তেলের কেলেঙ্কারিতে ফাঁসিয়েছেন। তাই সোনু নাকি ফিরে আসবে আপনাকে ও তেল কোম্পানির মালিকদেরকে মেরে ফেলতে। এজন্য আমি চাই আপনি সেই তেল কোম্পানির মালিক জ্যোতি আর তার স্বামী নাগরাজকে কালকে আমার সাথে দেখা করাতে নিয়ে আসুন, আর এই খবরটা আমি আমার পার্লারের মহিলাদেরকে জানিয়ে দেব। এতে হতে পারে সোনু তখন জ্যোতি আর নাগরাজকে মারতে সেখানে চলে আসবে, আর তখন সোনুকে আপনি ধরে ফেলবেন। এসআইয়ের তখন এই ফালতু আইডিয়াটাই খুব পছন্দ হয়। আর ওদিকে লাইলা যে এসআইয়ের সাথে দেখা করতে গেছিল এই খবরটা আবার রুস্তম পেয়ে যায়। তাই সে লাইলাকে সেই এসআইয়ের থেকে মুক্ত রাখতে দ্রুত সে লাইলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর বিয়ের কার্ড দেখে তো লাইলা খুবই চিন্তায় পড়ে যায়। এজন্য সে একটা প্ল্যান পাকায় আর রুস্তমকে সে রাত হলে একটা জায়গায় ডেকে পাঠায়। আর তখন লাইলার পাঠানো একজন মহিলা মুখ ঢেকে এসে রুস্তমকে জড়িয়ে ধরে। রুস্তম ও মহিলাটিকে লাইলা ভেবে জড়িয়ে ধরলে ঠিক তখনই লাইলা সেখানে এসে যায় আর রুস্তমকে চরিত্রহীন লম্পট বলে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। আর লাইলা তাকে ভুল বুঝে চলে গিয়েছে দেখে রুস্তম তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। রুস্তমের এমন দুঃখ কষ্ট দেখে সুন্দরী তাকে খুব সান্ত্বনা দেয়। আর সুন্দরী সান্ত্বনা পেয়ে অশান্ত হয়ে রুস্তম তখন সুন্দরীকে এক গেম খেলে দেয়। তো পরদিন লাইলা চলে আসে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে নাগরাজ তার সাথে দেখা করতে আসবে। আর একটু দূরে থেকে এসআইও অপেক্ষা করতে থাকে সোনুর জন্য, তাকে ধরবে বলে। এদিকে সোনুর সকল মহিলা কাস্টমাররাও সোনুর গোপন প্ল্যান মোতাবেক সেখানে চলে আসে আর গ্যাঞ্জাম লাগিয়ে তারা তেল কেলেঙ্কারি সত্য উন্মোচন করার জন্য নাগরাজকে কিডন্যাপ করে ফেলে। কিন্তু এই ভিড়ের মধ্যে তখন কেউ একজন এসে লাইলাকেও কিডন্যাপ করে নিয়ে যায়। আর তারপর আমরা দেখি রুস্তমই লাইলাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে যাতে সে তাকে বিয়ে করতে পারে। তো পণ্ডিত মশাই তখন রুস্তমকে বলে, বিয়ের সময় হয়ে এসেছে, কনেকে দ্রুত জ্ঞান ফেরাতে হবে। যার উত্তরে রুস্তম বলে, আরে না না, ওর জ্ঞান ফেরালে ঝামেলা হয়ে যাবে। অজ্ঞান অবস্থাতেই ওকে বিয়ে করে বাসর করে নিতে হবে, তারপর ওর জ্ঞান ফেরাতে হবে। তো এমন অজ্ঞান অবস্থাতেই রুস্তম তখন লাইলাকে বিয়ে করতে নেয়। কিন্তু তখনই সেখানে সেই হাউন আঙ্কেল এসে যায় আর লাইলারও তখন জ্ঞান ফিরে আসে। হাউন আঙ্কেল আর রুস্তম তখন লাইলাকে ধরে টানাটানি করতে থাকে। আর এই টানাটানিতে লাইলার নকল চুল খুলে গিয়ে একটা পিলারের উপরে পড়ে। কিন্তু রুস্তম আর এসআই সেদিকে কোনো খেয়ালই না করে তারা দুজন নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। আর এদিকে সেই চুল পাড়তে গিয়ে লাইলার বুকের ভেতর থেকে একটা কমলা বেরিয়ে সেটা গড়াতে থাকে। লাইলা তখন সেই কমলার পেছনে ছুটলে সে দেখে হাউন আঙ্কেল সেই কমলাটি তার পা দিয়ে চেপে ধরে আসছে। মানে সোনু এবার ধরা পড়ে গিয়েছে। নিজের চোখের সামনে লাইলাকে এভাবে সোনু হতে দেখে রুস্তম তো খুবই ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আরে ভাই, কেন তুই বারবার এভাবে আমার মনটা ভেঙে দিচ্ছিস? জবাবে সোনু তখন রুস্তমের কাছে মাপ চায় আর বলে, ভাই, আপনি আমার প্ল্যানিং এ ছিলেনই না। আমি তো সাহায্য করতে চেয়েছি ওই এসআইকে, কিন্তু আপনি নিজেই বারবার আমার প্ল্যানিং এর মধ্যে চলে আসছেন। তো বুক ভরা ব্যথা নিয়ে রুস্তম আবারও কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। আর রুস্তমের কষ্ট দেখে সুন্দরী আবারও তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কাঁদবেন না, আপনি দেখতে সালমান খানের মতো সুন্দর, তাই আপনি অবশ্যই লাইলার চেয়ে সুন্দরী কাউকে পাবেন। এই বলতে বলতে হঠাৎ করে সুন্দরী বমি করে ফেলে, যা দেখে সবাই তখন বুঝতে পারে সুন্দরী মা হতে চলেছে। তাই রুস্তমের মাও তখন রুস্তমকে বুঝিয়ে বলে, দেখ বাবা, চেহারা তো একদিন সকল মানুষেরই নষ্ট হয়ে যাবে, কিন্তু মনের সৌন্দর্য তো কখনো ফুরায় না। তাছাড়া সুন্দরী দেখতে ভালো না হলেও মনের দিক দিয়ে ও খুবই ভালো একটা মেয়ে। সে তোর বাবার খুবই সেবা যত্ন করে, তাই আর সুন্দর কোনো মেয়ে খুঁজে না বেরিয়ে তুই ওকে মন থেকে মেনে নে।
আর রুস্তম অবশেষে তার ভুলটা বুঝতে পেরে সুন্দরীকে মন থেকে মেনে নেয়। তবে অন্যদিকে আমরা সোনুকে কোর্টে দেখি, কারণ হাউন আঙ্কেল তাকে গ্রেফতার করে ফেলেছে। সোনু তখন কোর্টকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু সোনুর কাছে কোনো প্রমাণ না থাকায় আদালত তার কথা বিশ্বাস করে না। আর তখন সেখানে জ্যোতি চলে আসে, আর সে বলে তার স্বামী নাগরাজ ও সেই এসআই মিলে ষড়যন্ত্র করে সোনুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সকল সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে আদালত তখন সোনুকে মামলা থেকে খালাস করে আর হাউন আঙ্কেলকে বন্দি করে। তো সিনেমার একদম শেষ দৃশ্যে দেখা যায় বেশ কয়েক মাস পরে সুন্দরী একটা ছেলে বাচ্চা জন্ম দিচ্ছে, আর রুস্তম তার বাচ্চাকে নিয়ে তার বাবার কাছে আসলে রুস্তমের বাবা তখন সব শোক ভুলে গিয়ে সুস্থ হয়ে ওঠে, আর সে হুইল চেয়ার থেকে উঠে তার নাতিকে সে কোলে নেয়। আর এমন একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই সিনেমাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।